ভিডিওটি অনেক দীর্ঘ হতে পারে, তবুও আপনাদের কন্টিনিউ করতে হবে। কোনো জায়গায় কোনো রকম স্কিপ করা যাবে না, স্কিপ করলে অঙ্ক বুঝতে অসুবিধা হতে পারে। তো এই অধ্যায়টিতে পরিষ্কার ধারণা নিতে হলে আমাদের অবশ্যই জানতে হবে যে মূলদ এবং অমূলদ কি। তো একটি বাস্তব সংখ্যাকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি, মূলদ এবং অমূলদ। তো মূলদ সংখ্যাটা কি সে বিষয়ে আগে আলোচনা করে নিই। মূলদ ধরে নিন 4 সমান আমরা লিখতে পারি 8/2। এটাকে ভাগ করে কত হয়? 4। তো যে ধরনের সংখ্যা এরকম ভাগ আকারে লেখা যায়, যে সংখ্যা এরকম ভাগ আকারে লেখা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলা হয়। যেরকম এই সংখ্যাটাকে আমরা তাহলে 8 সমান ধরতে পারি, 8 সমান পি এবং 2 সমান কিউ। তো 4 সমান লিখতে পারি p/q। তো এরকম যদি আমরা সমীকরণ আকারে লিখতে পারি যে কোনো সংখ্যা, তখনই আমরা ধরে নেব এই সংখ্যাটি মূলদ। আর যদি লিখতে না পারি এরকম ভাগ আকারে, তাহলে সেটি অমূলদ। তো অমূলদ সংখ্যা এরকম ভাগ আকারে লেখা যাবে না। অমূলদ সংখ্যা আরও সহজভাবে বলতে পারি, অমূলদ সংখ্যা এরকম হবে যে ধরে নেন 2.14327 এরকম অসীম আসতেই থাকবে, অসীম আসতেই থাকবে, সেগুলো সাধারণত অমূলদ সংখ্যা। আবার হতে পারে সংখ্যাটি এরকম হতে পারে যে 5.6111। এখানে লক্ষ্য করা যায় যে এক সংখ্যাটি বারবার আসতেছে, তাহলে কি এটি মূলদ নাকি অমূলদ? কিন্তু এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারবো। যদি কোনো সংখ্যা বারবার আসতে থাকে, ওই সংখ্যার উপরে পৌনঃপুনিক চিহ্ন দিতে হয়। যেরকম 6.1 এর অর্থ এক অসীমবার আসবে, যেটা আমরা সংক্ষেপে লিখতে পারছি, সংক্ষেপে লিখতে পারছি। যদি কোনো সংখ্যা অসীমবার আসতেছে তারপরেও যদি পৌনঃপুনিক ব্যবহার করা যায় তাহলে সেটি মূলদ, আর যদি পৌনঃপুনিক ব্যবহার না করা যায় তাহলে অমূলদ। এ হলো সবচাইতে সহজ টেকনিক। এভাবে আমরা বুঝতে পারবো সংখ্যাটি আসলে মূলদ নাকি অমূলদ। তো এরপর আমাদের আরও কিছু আসবে, সেরকম হবে দশমিক ভগ্নাংশে প্রকাশ, সাধারণ ভগ্নাংশে প্রকাশ, যোগ বিয়োগ সরল। তাহলে এই পাঁচটা, মোটামুটি এই পাঁচটা অঙ্ক করলে আমাদের এই মূলদ অধ্যায়টি শেষ। তোমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটি বিষয় কমপ্লিট করতে বললে আমাদের এই প্রথম অধ্যায়টি শেষ, অর্থাৎ পরীক্ষার মধ্যে নিশ্চিত 10 মার্ক পাওয়া যাবে। এই 10 মার্ক এসএসসি পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তো যোগ বিয়োগ গুণ ভাগ যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে, তো এই সবগুলোকে মিশ্রিত রূপে বা একত্র রূপে যখন আমাদের বিভিন্ন অঙ্ক আসবে, সেটাকেই আসলে সরল বলে গণ্য হবে, যেটা সাধারণত সৃজনশীলের 4 মার্ক থাকে একটি প্রশ্নের মধ্যে। তো আমরা এই সবগুলো স্টেপ কমপ্লিট করতে পারলে মোটামুটি ইনশাল্লাহ মূলদ এবং অমূলদ অধ্যায়টা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এ বিষয়ে আমরা নেক্সট পদক্ষেপ নেই, দেখি প্রথমে আমরা যোগ নিয়ে কাজ করব, যোগ কিভাবে যোগ করতে হয়, তারপরে বিয়োগ গুণ ভাগ পর্যায়ক্রমে করব। ক্লাসটি একটু দীর্ঘ হতে পারে, যদি তোমরা না বুঝো দয়া করে কমেন্ট করবে, কমেন্টে আমি বোঝানোর চেষ্টা করব। প্রয়োজনে আমি ওই একই সমস্যাযুক্ত অধ্যায়ে বা সমস্যাযুক্ত অঙ্ক রিপিট আরও একটি ভিডিও আপলোড করব, তবু তোমরা শিখো। তো আমরা এই যোগটি যদি করতে চাই, যেমন দেওয়া আছে 2.573 পৌনঃপুনিক, এই যে উপরে যে ডট চিহ্নগুলো দেখা যাচ্ছে এগুলো সাধারণত পৌনঃপুনিক। তো পৌনঃপুনিক অর্থ হচ্ছে পৌনঃপুনিকতা, পৌনঃপুনিকতা বা বুঝতে চাইলে আরো সহজভাবে বলা যায় বারবার, যে সংখ্যাটা একাধিকবার মানে অসীমবার আসছে সেই সংখ্যার উপর পৌনঃপুনিক চিহ্ন ব্যবহৃত হয়। তো আমরা যোগ করার জন্য যোগের বেশ কিছু নিয়ম আছে, তো এখানে আমাদের কিছু কথা লিখতে হবে। তো প্রথমে খেয়াল করতে হবে দশমিকের পর এই সংখ্যাগুলো নিয়ে কিছু কথা আছে। তো কিছু কথা বলতে প্রথমে আছে দশমিকের পর এখানে 5 কয়টা ঘর? একটা ঘর, আর এখানে আছে 2টা ঘর। তো যোগ করার সময় এই সমান সংখ্যক ঘর তৈরি করতে হয়। তৈরি করার নিয়মগুলো কি? নিয়মগুলো হচ্ছে দশমিকের পর এখানে যে কয়টা অনাবৃত ঘর থাকবে, অনাবৃত মানে পৌনঃপুনিক ছাড়া ঘর, এটাকে বলা হয় অনাবৃত ঘর। এখানে আছে 2টা আর এখানে আছে একটা। এখানে একটু বাংলা লিখতে হবে যে এখানে দশমিকের পর অনাবৃত
অনাবৃত সর্বোচ্চ ঘর সংখ্যা সর্বোচ্চ ঘর সংখ্যা কয়টি? দেখেন দেখেন এখানে আছে 5, মানে একটি ঘর, আর এখানে আছে 2টি ঘর, তাহলে সর্বোচ্চ ঘর হবে কয়টি? সর্বোচ্চ ঘর হবে 2টি। এবং আবৃত ঘর অর্থাৎ পৌনঃপুনিক ঘর যে কয়টা থাকবে তাদের লসাগু হবে। এখানে আছে কয়টি? 2টি, আর এখানে আছে 1টি, অর্থাৎ এখানে পৌনঃপুনিক সংখ্যাযুক্ত ঘর 2টি এবং এখানে আছে 1টি। তো পৌনঃপুনিক সংখ্যায় এবং আবৃত পৌনঃপুনিক ঘরকে বলা হয় আবৃত ঘর, এবং আবৃত ঘর 2 ও 1 এর লসাগু 2 আর 1 এর লসাগু কত হবে? সাধারণত লসাগু এরকম ভাবে বের করতে হয়, কোনো কিছু দিয়ে ভাগ দিতে হয়, কমপক্ষে 2টা সংখ্যার মধ্যে ওই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, যে সংখ্যা দিয়ে ভাগ দেব। তো আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ দিলে 2টার মধ্যে যাবে না, যদিও 1 দিয়ে ভাগ দিলে যাবে, 1 দিয়ে ভাগ দিয়ে কোনো লাভ নেই। যদি ভাগ না যায় তাহলে সরাসরি এই 2টা গুণ করতে হয়, তাহলে 2 আর 1 গুণ করলে ফল হবে 2 তার মানে আমাদের লসাগু হচ্ছে 2। খুব সহজে আমরা তাহলে পেয়ে নিলাম লসাগু 2। এখন আমরা এই ঘরগুলো তৈরি করব। তো 2.573 পৌনঃপুনিক আছে 7 এবং 3-এর উপর, এবং নিচে হবে 1.884 পৌনঃপুনিক। তো এই ঘরগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। প্রথমে যা আছে তাই লিখবো, এখানে যা আছে তাই, অথবা 2 লেখার পর খেয়াল করতে হবে আমাদের এখানে বলছে এখানে দশমিকের পর অনাবৃত সর্বোচ্চ সংখ্যা কয়টি হবে? 2টি। কয়টি? 2টি, এটা মাথায় রাখতে হবে। তাহলে দশমিকের পর এখানে সর্বোচ্চ ঘর কয়টা আছে? একটা, শুধুমাত্র 5, কিন্তু আমাদের তৈরি করতে হবে 2টা ঘর। তাহলে এই 7-এর উপর যে পৌনঃপুনিক আছে এটা আমরা বাদ দিয়ে দেব। তো পৌনঃপুনিক অনাবৃত ঘর 2টা হলো। এখন আবৃত ঘর হবে কয়টা? 2টা। আবৃত ঘর হবে 2টা। এখন এই পৌনঃপুনিক 7 এবং 3 আমাদের এটা বাড়িয়ে নিতে পারবো যত খুশি, যেহেতু এই 2টার উপর পৌনঃপুনিক আছে। একটা বাড়ালে হবে না, যেহেতু 2টার উপরে পৌনঃপুনিক আছে, পর্যায়ক্রমে 2টাই বাড়াতে হবে। কীরকম হতে পারে? তাহলে আমাদের দশমিকের পর অনাবৃত ঘর হবে 2টা, আর আবৃত ঘর হবে 2টা। সরি, একটা বেশি লিখে ফেলেছিলাম। তো এখানে হবে তাহলে 3 এবং 7-এর উপর পৌনঃপুনিক হবে। এরপর 1.884 আমাদের অনাবৃত ঘর হবে 2টা এবং আবৃত ঘর হবে 2টা, কিন্তু এখানে শুধুমাত্র 4-এর উপর পৌনঃপুনিক আছে, একটি মাত্র আবৃত ঘর আছে। আমাদের আরও একটি আবৃত ঘর তৈরি করতে হবে। কিভাবে? এই 4-এর উপর পৌনঃপুনিক আছে, এর অর্থ 4 আমরা আরও বেশি করে লিখতে পারবো। এবার আসি আমরা যে কাজটি করতে পারি, এখন যোগ করব। 7 আর 4 এর যোগ করলে কত হয়? 11, 1 হাতে আছে 1, 3 আর 4 7, হাতের 1 মিলে হয় 8। এবার হলো 7 এবং 8 এ হয় 15, 5 হাতে রয়েছে 1, 8 5 13, 13 আর 1 14, 4 হাতে আছে 1, 2 আর 3 1, 2 এবং 2 আর 1 3 হাতে আছে 1, এ হলো 4। এখানে যোগ বা বিয়োগ করার সময় খেয়াল রাখতে হবে দশমিকের সর্বশেষ ঘর এই সংখ্যাটা, এই ঘরে কি কোনো হাতে ছিল? হাতে ছিল কিনা? 3 এবং 4 হাতের ছিল 1, সব মিলে কত হয়েছিল? 8, অর্থাৎ 9-এর উপরে যায় নাই এবং হাতে নাই। যদি হাতে থাকতো তাহলে আমরা এখানে যত হাতে থাকবে, 2 থাকলে 2 যোগ করব, 1 থাকলে 1 যোগ করব। যেহেতু হাতে কিছু নাই, তাহলে আমরা ফর্মালিটি অনুসরণ করে একটা শূন্য যোগ করে দিতে পারি চাইলে, আর হাতে যা থাকবো তাই যোগ করবো অন্য সময়। যেহেতু এখানে কিছু নাই, তো আমি এই শূন্য যোগ করে দেখে দিতেছি। 8 5 4 4। তো আমাদের সর্বশেষ 2টি ঘরে পৌনঃপুনিক হবে। আমরা যোগ, এবং খুব সহজে আমরা যোগ কমপ্লিট করলাম যে কীভাবে যোগ করতে হয়। দশমিকের পর কিভাবে অনাবৃত ঘরগুলো সদৃশ করতে হয়। অবশ্য এই যুগের মধ্যে আরও একটি নিয়ম লুকায়িত আছে, অঙ্কের মধ্যে আসতে পারে, যে কিভাবে সদৃশ ভগ্নাংশ প্রকাশ করা হয়। সদৃশ, সদৃশ মানে একই রূপ। এখানে আছে দশমিকের পর যতগুলো ঘর থাকবে, এখানেও ঠিক ততগুলো দশমিকের পর ঘর তৈরি করতে হবে, এটাকেই বলা হয় সদৃশ আসলে।
তো আমরা আরো একটি যোগ এরকম করে নেই, দেখি পারি কিনা। তো এখন আমরা নেক্সট যে অঙ্কটি করতে যাচ্ছি যে 6.5 পৌনঃপুনিক এবং একের উপর কোনো কিছু নাই, তাহলে এক কি পৌনঃপুনিক যুক্ত সংখ্যা। যদি কখনো এরকম থাকে 2.7, 4, 9, 8 এরকম মাঝখানে কোনো ঘর বাকি থাকে আগে এবং পরে যদি পৌনঃপুনিক থাকে, তাহলে মাঝে যতগুলো সংখ্যা থাকবে সবগুলোই পৌনঃপুনিক আবৃত। এটা মেনে নিতে হবে এবং ধরে নিতে হবে, বুঝতে হবে, ঠিক আছে। তো এরপর এই অঙ্কটার মধ্যে আমরা পৌনঃপুনিক যুক্ত প্রথম সংখ্যায় পাচ্ছি 3টি পৌনঃপুনিক এবং দ্বিতীয় সংখ্যায় পাচ্ছি 2টি পৌনঃপুনিক। আর অনাবৃত ঘর অর্থাৎ দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া ঘর প্রথমটায় কয়টি আছে? একটিও নেই। দ্বিতীয়টিতে কয়টি আছে? 2টি আছে। এই কথাগুলো খেয়াল রাখতে হবে। তো এখানে দশমিকের পর অনাবৃত সর্বোচ্চ ঘর সংখ্যা কয়টি হবে? এখানে তো নাই, এখানে আছে। কয়টি আছে? তাহলে 2টি হবে, 2টি। এবং আবৃত ঘর প্রথম জায়গায় কয়টি আছে? 3টি। আবৃত ঘর 3 এবং আবৃত ঘর 3 সরি ইংলিশে লিখে ফেলেছি। আবৃত ঘর কত হবে? 3 এবং না লিখেও লিখি 3 ও কত? পরটা হলো 2। 3 ও 2 এর 3 এবং 2 এর লসাগু কত হবে? এর লসাগু 3 এবং 2 লসাগু কত হয়? 3, 2। ভাগ যায় কত দিয়ে? কোনো কিছু দিয়ে ভাগ যায় না, তো ভাগ না গেলে গুণ করতে হবে 3 দুগুণে 6, অর্থাৎ লসাগু 6। তো আমরা ক্লিয়ার কনসেপ্ট। দশমিকের পর অনাবৃত ঘর হবে কয়টা? 2টা। আর আবৃত ঘর হবে 6টা, অর্থাৎ দশমিকের পর মোট ঘর হবে 6 আর 2 8টা। এটা মাথায় রাখতে হবে। তো প্রথমে দেওয়া আছে, আমরা সংখ্যাগুলো তুলে নেই। 6.516 পৌনঃপুনিক, আবার 2.652 এই দুইটার উপর আছে পৌনঃপুনিক। এখন এই ঘরগুলো আমরা কমপ্লিট করব। তো 6.516 যা আছে তাই লিখে নেব প্রথমে। 2.652। এখন মোট ঘর হবে, দশমিকের পর অনাবৃত ঘর হবে, এটি হলো অনাবৃত, আর আবৃত, সরি এটি হলো অনা হলো 2 ঘর আর আবৃত হবে 6 ঘর। মাথায় রাখতে হবে। তাহলে 2 ঘর, এই 2 ঘর হলো অনাবৃত রাখতে হবে, কিন্তু আমাদের এগুলো ঘর কিন্তু আবৃত ঘর। তো এই ঘরকে আমরা ছেড়ে দিব, তাহলে আবার পুনরায় লিখে যেতে হবে। যেহেতু আবৃত ঘর 5-এর উপর আছে, 5 সিরিয়াল লিখব। 5, 1, 6। মোট ঘর হবে, আবৃত ঘর হতে হবে 6টা। এখানে কয়টা দিতে হবে? 6টা। বাড়াবো কি দিয়ে? আবার ওই পর্যায়ক্রমে বাড়াবো আমরা। 5, 1, 6। আবৃত ঘর 6টা হয়ে গেল। এরপর আমরা যে ঘরগুলো বাড়াবো 4 এবং 2 দিয়ে বারবার আমরা বাড়াতে পারবো, কারণ এই দুইটার উপরেই পৌনঃপুনিক আছে। 4, 2 বারবার লিখতে পারি। 4, 2, 4, 2, 4। এখন আমাদের মোট আবৃত ঘর এবং অনাবৃত ঘর হয়ে গেছে। অনাবৃত ঘর হলো 6টি, আবৃত ঘর হলো 6টি। এক ঘর বেশি লিখে ফেলেছি, মুছে দিতে হবে। এ হলো আবৃত ঘর 6টি এবং অনাবৃত ঘর হচ্ছে 2টি। এবার যোগ করে নেই আমরা। যোগ করলে 1 আর 2 3, 5 এবং 4 9, 6, 2, 8, 4 আর 1 5, 5 আর 2 7। এবার খেয়াল করতে হবে পৌনঃপুনিকের সর্বশেষ ঘর 6 এবং 4 যোগ করলে কত হয়? 10-এর 0। হাতে রয়েছে 1, মাথায় কিন্তু রাখতে হবে হাতে আছে 1। 1 আর 1 2, 2 আর 5 7, এদিকে 5 আর 6 11, হাতে আছে 1, 6, 2, 8, 8 আর 1 9। এখানে আমাদের সর্বশেষ যে ঘরটি, এই ঘরটা হচ্ছে পৌনঃপুনিক যুক্ত ঘর সর্বশেষ। এই ঘরে হাতে 1 ছিল, তাই 1 যোগ করতে হবে। যোগ করলে আমাদের 3 আর 1 4, হাতে
কিছু নাই, তো যা আছে তাই লিখে যেতে হবে। 9 8 5 7 0 7 1.9। তাহলে আমাদের উত্তরটা কত? 9.1707584। তো এভাবে আমরা খুব সহজে যোগ করে নিতে পারি, যোগ করতে পারি। তো এভাবে আমরা তো এই পর্যায়ে আমরা বিয়োগ নিয়ে কথা বলবো, কিভাবে বিয়োগ করতে হয়। তো খুব সহজেই বিয়োগটা আসলে যোগ যেভাবে ঠিক ওইভাবেই বিয়োগ, শুধু যোগের সময় যে আমরা সাধারণভাবে যোগ করি ওইভাবে, আর বিয়োগের বেলায় এবার একটু ভিন্ন রকম, শুধু বিয়োগটা করে নেব। তো এরকম হতে পারে যে 5.274 বিয়োগ 2.386। তো এই দুইটার উপর পণ্যবণিক হতে পারে, এরকম যে কোনো একটা হতে পারে। তো এখানে ওই একই রকম লিখতে হবে যে এখানে দশমিকের পর অনাবৃত ঘর সংখ্যা, অনাবৃত কয়টি? অনাবৃত ঘর এখানে আছে 2টি আর এখানে আছে 1টি, তো সর্বোচ্চ কয়টি? তাহলে 2টি লিখতে হবে, 2টি। এবং আবৃত ঘর সংখ্যা, আবৃত বলতে পৌনঃপুনিক বোঝানো হয়। ঘর সংখ্যা, আবৃত ঘর সংখ্যা কয়টি? আবৃত ঘর সংখ্যা 2, 1 এবং 2। আবৃতর ক্ষেত্রে লসাগু হয়, আর অনাবৃতর ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা দিলে হয়ে যায়। তো আবৃত 1 ও 2 এর লসাগু 2 আর 1 এর লসাগু কত হয়? কোনো কিছু তো ভাগ যায় না, তাহলে 2 আর 1 গুণ করলে সমান 2 হয়, অর্থাৎ 2। তো আমরা এবার লিখতে পারি, যোগটা করে দিতে পারি। 5.274 পৌনঃপুনিক এদিকে হলো 2.386। 8 এবং 6 এর উপর পৌনঃপুনিক আগে সদৃশ করে নিতে হবে। তো এখানে আমরা গছটা লিখেছি, দশমিকের পর অনাবৃত ঘর হবে 1টি এবং আবৃত ঘর হবে 2টি। তো দশমিকের পর 1 আর হলো 2টা মিলে মোট ঘর হবে 3টা দশমিকের পর। তো 5.274 এখানে যা আছে তাই, অর্থাৎ 3টা ঘর হবে। দশমিক পর অনাবৃত ঘর হলো 2টা আর আবৃত ঘর হলো 1টা। এবার আসি এখানে, আবৃত ঘর 2টা হবে, তো আরেকটা বাড়াতে হবে আবৃত ঘর, 4 এর পর 2টা লিখতে হবে। এবং 2.386 এখানে অনাবৃত ঘর সংখ্যা 8 এর উপর পৌনঃপুনিক ছেড়ে দিতে হবে। তো যেহেতু 2টার উপর পৌনঃপুনিক পর্যায়ক্রমে আবার লিখতে হবে 8 6, আরেকটা ঘর হলে লিখতাম, যেহেতু আমাদের এই পর্যন্তই লাগবে, আর লাগবে না। তো যোগ করে নিতে পারি, 8 আর 4 এবং 8 যোগ করলে কত হয়? 4 এবং 8 যোগ করলে 12, 2 হাতে রয়েছে 1, 10 আর 1 11, 1 হাতে রয়েছে 1, 16, 6 হাতে আছে 1, 6 দশমিক হাতে কিছু নাই, তো 7 এর 7। খেয়াল করতে হবে সর্বশেষ ঘর এটা হয়েছিল যেখানে হাতে ছিল 2টা যোগ করে 10 হয়েছিল, হাতের 1 সব মিলে 11 হয়েছিল, হাতে ছিল 1, অর্থাৎ হাতে যেহেতু 1 ছিল তাহলে আমাদের মাই গড সরি, এখানে তো আমাদের বিয়োগ করার কথা ছিল, তো ভুলে আমরা যোগ করে ফেলেছি। তো এটা তো আমরা যোগ করে নিলাম, তো সমস্যা নাই, আমরা একসাথে 2টি অঙ্ক করতে পারি। যেহেতু আমরা যোগ করেছি, এটা আমাদের একটা টেক্সট আরেকটা অঙ্ক যোগের করা হয়ে গেল, এটাও বলতে পারি। তো যোগ হয়ে গেল। এখন এই সেম অঙ্কটি যেহেতু 1 যোগ করতে হবে, 1 যোগ করলে কত হয়? 3, 1 6 6 7। আমরা যোগ করলাম, এটা হলো যোগের ক্ষেত্রে। অবশ্য বিয়োগ করতে চাইছিলাম, মনে ছিল না, যেহেতু আমরা যোগ করে ফেলেছি, তো যোগের অঙ্ক এর আগে 2টা করেছি, এটা মিলে 3টা, তাহলে আরো ক্লিয়ার হয়ে গেল। এখন এই একই অঙ্ক আবার আমরা একটু বিয়োগ করি, দেখি কিরকম হয়, বিয়োগ করলে ফলটা কিরকম আসে। তো বিয়োগের ক্ষেত্রে যেহেতু এখানে 4 ছোট, তাহলে এটাকে মনে মনে 14 ভাবতে হবে। 8 আছে 14 হবে কয় হলে? 6 হলে। হাতে আছে কত? 1। 7 আছে 14 হবে কয় হলে?
7 হলে হাতে রয়েছে 1, 8 আর 1 9, 9 আছে 17 হবে কয় হলে 8 হলে, সরি 9 আছে 17 হবে কয় হলে 8 হলে, ঠিক আছে। হাতে আছে 1, 3 আর 1 4, 4 আছে 12 হবে কয় হলে 8 হইলে, হাতে আছে 1, 2 আর 1 3, 3 আছে 5 হবে কয় হলে 3 আছে 5 হবে 2 হইলে। তো সর্বশেষ ঘরে এটা এখানে পৌনঃপুনিকের ঘরে আমাদের কিন্তু হাতে ঠিকই 1 ছিল, হাতে ছিল 1, তো যোগের সময় যোগ হয় আর বিয়োগের সময় বিয়োগ হয়। যেহেতু হাতে 1 ছিল তাহলে আমাদের 1 বিয়োগ করতে হবে। তো 6 থেকে 1 বিয়োগ করলে 5 থাকে, 5 7 8 8.2। তো আমরা একটি অঙ্কই দুই রকম করলাম, যোগ এবং বিয়োগ করলাম, সহজেই আমরা বুঝতে পারলাম কিভাবে যোগ এবং বিয়োগ করতে হয়। তো আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতেই পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে, হয়তো একটু দ্রুত করেছি অঙ্কগুলো। নেক্সট আমি খুব সহজে আরেকটি অঙ্ক করে শেষ করে দিতেছি, এটা শর্টকাট করব। 2 দশমিক, এত বিস্তারিত কিছু বলবো না, 2 6 3 পৌনঃপুনিক বিয়োগ 1.2 3, দুইটার উপরে পৌনঃপুনিক। এখানে একটু খেয়াল করতে হবে, সরি আর একটু বাড়িয়ে দিই তাহলে কেমন হয় দেখি। 5 এর উপর পৌনঃপুনিক দিলাম। এখানে দশমিকের পর অনাবৃত ঘর কয়টি হবে? অনাবৃত ঘর এখানে আছে একটি, এখানে নাই, তার মানে অনাবৃত ঘর সর্বোচ্চ সংখ্যা একটিই হবে, তাহলে একটি। এবং আবৃত ঘর সংখ্যা প্রথমটা কয়টা আছে 2, লিখতে হবে 2 উ, এখানে কত আছে 3, তাহলে 2 এর পরিবর্তে কত 3, 2 ও 3 এর লসাগু কত হবে, 2 আর 3 এর লসাগু করলে কয় দিয়ে ভাগ যায়, কিছু দিয়ে ভাগ যায় না, ভাগ না গেলে দুইটা গুণ, গুণ করলে কত হয় 3 দুগুণে 6, অর্থাৎ লসাগু কত হবে 6। তো দশমিকের পর অনাবৃত ঘর হবে, অনাবৃত ঘর সংখ্যা কয়টি হবে, অনাবৃত ঘর হবে একটি আর আবৃত ঘর হবে 6টি, মোট দশমিকের পর ঘর হবে কয়টি 7টি। আমরা লিখতে পারি 2.673 এত সমান 2.673, 7টা ঘর লিখতে হবে। মোট 7টা ঘর আমাদের বানাতে হবে এই 7 এবং 3 দ্বারা, কারণ 7 এবং 3 হলো পৌনঃপুনিক যুক্ত সংখ্যা, এই দুইটা যত খুশি লিখতে পারি। তো আমরা 7টা বানাবো, এখানে আছে 6টা, তাহলে আবার লিখবো 7 3 7 3, দেখি 7টা হচ্ছে 1 2 3 4 5 6 7, 7টা হয়ে গেছে। এক ঘর বাদ দিয়ে বাকি ঘরগুলো আমাদের পৌনঃপুনিক বানাবো, বলেই নিয়েছি 6 ঘর পৌনঃপুনিক। আবার একইভাবে হলো 1.2 3 5 পৌনঃপুনিক, এগুলোর উপর পৌনঃপুনিক আছে 1 বাকি ঘরগুলো আমরা লিখে যাব দ্রুত, 3 5 2 3 5 2, 7টা ঘর লেখা হয়েছে, সব প্রথম 6টা ঘর পৌনঃপুনিক যুক্ত হবে। তো এবার আমরা বিয়োগটা করে নিতে পারি খুব সহজে। তো বিয়োগ করলে কত হয়, 3 থেকে 2 গেলে 1 থাকে, 7 থেকে 5 গেলে 2 থাকে, 3 থেকে 3 বিয়োগ করলে 0, 7 থেকে 2 গেলে 5 থাকে, 5 আছে 13 হবে কয় হলে 5 8 5 13, 8 5 13, হ্যাঁ। তো 5 আছে 8 13 হবে 8 হইলে, হাতে আছে 1, 3 আর 1 4, 4 আছে 7 হবে 3 হইলে, খেয়াল করতে হবে দশমিকের সর্বশেষ ঘর পৌনঃপুনিক ঘর এটা, এই ঘরে কি আছে হাতে 1 আছে, অবশ্যই মাথায় রাখতে হবে। তো এবার 6 থেকে 2 বিয়োগ করলে থাকে 4, 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে। তো সর্বশেষ ঘর এটা, এখানে আমাদের যেহেতু হাতে 1 ছিল এই ঘরটা 7 এবং 3, 7 এবং 3, এখানে যখন আমরা মাই গড সরি, না ওই ঘরে কিছু ছিল না, হাতে কিছু ছিল না, তাহলে 7 থেকে আমরা যখন বিয়োগ করেছিলাম এই ঘরে হাতে 1 ছিল, 3 আর 4, 7 থেকে 4 বিয়োগ করলে আমাদের হাতে কিছু ছিল না, তো হাতে যেহেতু ছিল না তো এখানে 0 বিয়োগ করতে পারি চাইলে, আর না চাইলে নাই, এটাই ফলাফল যা আছে। এটা ফর্মালিটি, শুধু যেন মনে থাকে, কোনো সময় না ভুলে যেতে হয়, এই তো কথা। তো আমাদের ফলাফলটি এই। তো আজকের এই ভিডিওতে যোগ এবং বিয়োগ আমরা ক্লিয়ার করলাম। তো পরবর্তী ভিডিওতে গুণ ভাগ এবং আরও যা কিছু আছে সব কিছু করে নেব। তো আমরা এখানে একটা কথা বলে নিই, এই যে কাজটা করা হয় এখানে দশমিকের পর ঘরগুলো মিলানো হয়, এটাকে অঙ্ক আকারে আসতে পারে যে এত এবং এতকে সদৃশ ভগ্নাংশে প্রকাশ করে, এটাকে বলা হয় সদৃশ ভগ্নাংশ। কি করা হয়, সদৃশ। যোগ বা বিয়োগ করার আগে যে আকারটা আমরা রূপায়ণ করি বা রূপ দেই, এটাই হলো সদৃশ ভগ্নাংশ। তো আশা করি আজকের ক্লাসে যারা একটু উপকৃত হবে অবশ্যই আমার চ্যানেলটিতে নতুন হলে একটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিতে প্রেস বাটন চাপ দিয়ে দিবে।